পচা পাতার, বাসি ধানের আর কেমন একটা স্যাঁতস্যাঁতে গা ঘিনঘিনে গন্ধ। মামাবাড়ি গ্রামের একেবারে শেষ প্রান্তে, কালো খালের পাড়ে। নামটাই ভয় ধরায়, কালো খাল। লোকে বলে এই খাল নাকি আসলে প্রাচীন এক নদীর মৃত শরীর, যার গভীরে এখনো কিছুর উপস্থিতি অনুভব করা যায়। রাতে কেউ যায় না, এমনকি দিনের আলোয়ও লোকজন নাকি অকারণে পাশ কাটিয়ে চলে। আমি তখনও এসব গা করিনি। মামাবাড়ি বাড়ি বলতে মাঝারি মাপের একটা টালি ছাউনি ঘর, যার জানালা দরজা অনেকটাই বন্ধ রাখা হয়। মেজো মামা বিছানায় পড়েছিল, মুখ শুকনো, চোখ যেন বুঝে থেকেও কিছু একটার দিকে তাকিয়ে আছে। আমার দেখা প্রথম রাতে মামি আমাকে বলেছিলেন, বাবু কিছু মনে করিস না, তোর মামা গত কিছুদিন ধরে অদ্ভুত অদ্ভুত কথা বলছে। বলে কেউ ওকে রাতে ডাকে, বলে কালো খালের ওপার থেকে একটা মেয়ে দাঁড়িয়ে থাকে। ছোটবেলা থেকে ওই খালপাড়ে আমরা খেলতাম, কখনো কিছু দেখিনি, কিন্তু এখন। আমি ঠাট্টা করে বলেছিলাম, তাহলে কি মামা ভূত দেখছে? মামি হাসেনি, বরং চোখ নামিয়ে বলেছিল, ভূত না, কিছু কিছু আছে। তুই থাকলে রাতে দরজা বন্ধ করে ঘুমাবি, কেউ ডাকলেও যাবি না, কোনো নাম ধরে ডাকলে বিশেষ করে না। সেদিন রাতটা খুব অদ্ভুত কেটেছিল। বাইরে পূর্ণিমার আলো, বাতাস ছিল না একটুও, অথচ জানালার পর্দা অকারণেই ফেঁপে উঠছিল বারবার। ঘড়ি দেখে বুঝলাম রাত প্রায় 2টো। ঠিক তখনই এক মুহূর্তে স্পষ্ট শুনলাম আমার নাম ধরে কেউ ডাকে বাইরে থেকে। প্রথমে ধরা গলায়, তারপরে আরও জোরে, অর্ণব, অর্ণব, বেরিয়ে আয়। গলা শুনে চমকে উঠেছিলাম। আমি নিশ্চিত ছিলাম এটা আমার ছোটবেলার বন্ধু রিকির গলা, যে প্রায় 10 বছর আগে খালেই ডুবে মারা গিয়েছিল। পরদিন ভোরে মামিকে জিজ্ঞেস করতেই থমকে গিয়েছিলেন তিনি। বলেছিলেন, তুই ওকে চিনিস? জানি, রিকির মা এখনও ওই খালের পাড়ে এসে কান্নাকাটি করে। লোকজন বলে সে রাতে নিজের ছেলের গলা শুনেছে, কিন্তু রিকি তো। আমি চুপ করে গিয়েছিলাম, কিন্তু প্রশ্নটা তখন থেকেই মাথায় ঘুরছে, আমার নাম ধরে কেউ কেন ডাকবে, আর সেটা রিকির গলায়? পরের দিন বিকেলে গ্রামের কয়েকজন বয়স্ক লোকের সঙ্গে কথা হলো। তাদের একজন পল্টু কাকু বললেন, কালো খালটা এখনকার না, এটা ছিল বিষখালী নদীর শাখা। বহু বছর আগে বন্যায় এক গর্ভবতী বিধবা মহিলা ডুবে মারা যায় এখানে। তখনকার মানুষ বলে ও নাকি নিজের অভিশাপ দিয়ে গেছে, যে খালের ধারে কেউ নিজের ছায়া ফেলে সে আর ফিরে আসতে পারে না। আমি হেসে উড়িয়ে দিলাম, কিন্তু ভেতরে ভেতরে কেমন যেন গা ছমছম করছিল। সন্ধ্যায় আবার সেই গন্ধটা, পচা জল, কচুরি পানা আর ভেজা কাপড়ের মতো এক তীব্র গন্ধ চারদিকে ভেসে বেড়াচ্ছে। রাতে ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু আবার সেই ডাক, অর্ণব, আয় না। এবার উঠে জানালার দিকে এগোতেই ঠক ঠক করে শরীর কেঁপে উঠল। জানালার ফাঁক দিয়ে দেখলাম খালের ওপারে একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। মাথায় ঘোমটা, এক হাতে লাল শাড়ির খুঁজ। তার পাশে আরেকটা ছোট ছেলে মানুষের মতো ছায়া, চোখ মেলে তাকিয়ে আছে আমার দিকে। আমি শব্দহীন চিৎকার করে পিছিয়ে এসেছিলাম। দরজা বন্ধ, অথচ মনে হচ্ছিল সেই গলা আমার ঘরের ভেতরেই ঘুরে বেড়াচ্ছে, কখনো রিকি, কখনো ওই মহিলার করুণ আর অচেনা আওয়াজ। পরদিন সকালে হঠাৎ জানতে পারি মেজো মামা রাতেই মারা গেছেন, অথচ রাত 3টার সময় আমি দেখেছি তিনি ঘরের কোণে দাঁড়িয়ে বলছেন, তুই ডাক শুনেছিস? আমার মতো তুইও যাবি অর্ণব, কালো খালের ওপার থেকে কেউ ফিরে আসে না। মা ফোন করে বারবার ফিরতে বলছিলেন, কিন্তু আমি তখন ঠিক করেছি সব জানতেই হবে। যেদিন ফেরার কথা ছিল তার আগের রাতে আমি একা গিয়ে দাঁড়ালাম খালপাড়ে। চাঁদের আলোয় সেদিনও সেই ছায়াটা স্পষ্ট দেখা যাচ্ছিল, এইবার অনেক কাছাকাছি। গলা শুনলাম, কিন্তু এবার আর রিকির গয়, বরং ঠিক আমার নিজের গলা, অর্ণব, আয়, তুই জানিস না তোর জায়গা ওদিকেই। আমি অজান্তেই কয়েক পা এগিয়ে গিয়েছিলাম। হঠাৎ পিছন থেকে কে যেন টেনে ধরল আমাকে। ছোটখাটো শীর্ণ এক মহিলা, রিকির মা। তিনি বললেন, ওদের ডাক শুনে গেলে আর ফেরানো যায় না বাবু, তোর চোখে যেটা ছায়া সেটা আসলে অভিশাপ। তুই যদি ওদের ছায়া মারাস, তোর আত্মাও তেমনি আটকে যাবে ওই খালের কালো জলে। আমি যেন সম্মোহিত হয়েছিলাম, একটুও না নড়েই দাঁড়িয়েছিলাম।
হঠাৎ ঝড় ওঠে, খালের জল অস্বাভাবিকভাবে ঘুরে ঘুরে সাদা ফেনা তুলতে থাকে। সেই ছায়া তখন হঠাৎ একগাল হাসে, আর আমি বুঝে যাই ও মুখটা একদম আমারই মতো। সে আমি আর আমি সে। রিকির মা আমার হাত চেপে ধরে টেনে বেরিয়ে আনে, তারপর কাঁদতে কাঁদতে বলে, ওরা এখন শরীর খুঁজছে যার ছায়া ফেলে ওপারে পা দেয়। তুই না ফিরলে তোর জায়গায় হয়তো আমি ফিরতাম না। পরদিন খুব সকালে ফিরে এসেছিলাম। শহরে ফিরেও স্বাভাবিক হতে অনেক সময় লেগেছিল। এই লেখাটা লেখার সময়ও জানালার পাশ দিয়ে মাঝে মাঝে সেই গন্ধটা ভেসে আসে, ভেজা পচা কচুরিপানা আর ধানের গন্ধ। আর আমি মাঝে মাঝে ভুল করে নিজের ছায়ার দিকে তাকিয়ে থাকি। কি জানো, আসলে যেদিন ফেরার কথা ছিল সেদিন ফিরেছিলাম তো আমি, নাকি কালো খালের ওপার থেকে কেউ আমার জায়গা নিয়ে ফিরে এসেছে? শেষ।